জীবনের পরন্ত বেলায় মানুষ সবচেয়ে বেশি যা কামনা করে তা হলো একটু শান্তি আর আত্মীয়তার উষ্ণ স্পর্শ। কিন্তু ভাগ্য যখন নিজের হাতে লেখা চিত্রনাট্য নিয়ে আসে তখন সমস্ত আশাভঙ্গের করুণ সুর বেজে ওঠে। আজকের এই গল্পটি তেমনই এক মর্মস্পর্শী অধ্যায়, যেখানে ভরসার বাঁধন ভেঙে চুরমার হয়ে যায় আর সন্তানের চোখে বাবা মা হয়ে ওঠেন কেবলই সেবা করার যন্ত্র। ভারতের এক মফস্বল শহরের শান্ত মহল্লার বাসিন্দা ছিলেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী ও শ্রী সুরেন্দর শর্মা। নিজেদের জীবনের সমস্ত সঞ্চয় ও স্নেহ দিয়ে তারা দুই পুত্রকে মানুষ করেছিলেন। দুই পুত্রের মধ্যে বড় অমিত ছিলেন তাদের গর্ব, যার স্বপ্ন ছিল সুদূর কানাডার মাটিতে বিশাল সাফল্যের চূড়ায় পৌঁছানো। আর ছোট ছেলে সুমন, যিনি বাবা মায়ের কাছেই থাকতেন, ছিলেন তাদের ভরসা ও বার্ধক্যের লাঠি। কিন্তু এক আকস্মিক ঘটনা সুরেন্দরজি ও অন্নপূর্ণা দেবীর শান্ত জীবনে এমন ঝড় তোলে যা তাদের সমস্ত ভাবনাচিন্তা উল্টে দেয়। বিদেশ থেকে আসা একটি লোভনীয় চাকরির প্রস্তাব কিভাবে তাদের পরিবারে বিশ্বাসঘাতকতা আর নিঃসঙ্গতার বীজ বপন করে এবং কিভাবে ভাগ্যের এক নির্মম পরিহাসে তারা নিজেদের বাড়িতেই পরভূতের মতো জীবনযাপন করতে বাধ্য হন, এটাই হলো সেই করুণ গল্পের মূল বিষয়। পুরো গল্পের পুনর্কথন। উঠোনে বসা অন্নপূর্ণা দেবীর সারা দেহে বিদ্যুৎ তরঙ্গ খেলে গিয়েছিল, আর সুরেন্দর শর্মাজি অবাক হয়ে নিজের আসন ছেড়ে প্রায় লাফিয়ে উঠেছিলেন। তাদের বড় ছেলে অমিতের বলা কথাগুলো যেন বাড়ির শান্তির ওপর একটি বোমা নিক্ষেপ করেছিল। অমিত বলল, মা বাবা, যে খবরটা আমি আপনাদের দিতে এসেছি সেটা শুনে আপনারা দুজনেই স্তম্ভিত হয়ে যাবেন। আপনারা হয়তো কোনোদিন ভাবেননি যে আপনাদের ছেলের কাছে কানাডা থেকে চাকরির আমন্ত্রণ আসবে। সে আরও বলল, হ্যাঁ বাবা, কানাডা, এবার শুধু দেখুন আমি সেখানে পৌঁছে কত বড় উন্নতি করি। আমার তো সৌভাগ্য উদয় হবেই বাবা। অমিত উত্তেজনা আর উদ্দীপনায় ভরা কণ্ঠে প্রায় চিৎকার করে কথাগুলো বলছিল। অন্নপূর্ণা দেবী রুদ্ধ কণ্ঠে বললেন, কানাডা খোকা, এসব কি বলছিস? তার চোখে আনন্দ এবং উদ্বেগের মিশ্রণ দেখা গেল। অমিত কাছে এসে নিজের মায়ের হাত ধরল। হ্যাঁ মা, এটাই তো, দেখুন এটা অফার লেটার কানাডার একটি বহুজাতিক কোম্পানি থেকে। মাসিক বেতন এখানকার বেতনের চেয়ে 4 গুণ বেশি। আর সবচেয়ে ভালো দিক হলো যে কোম্পানি আমাকে চাকরি দিয়েছে তাদের অফিস ভারতেও আছে। আমি কেবল 3-4 বছরের জন্য সেখানে যাব। এই সময়ের মধ্যে আমি অনেক টাকা সঞ্চয় করে ফেলব, তারপর ভারতে বদলি করিয়ে নেব। তখন আপনাদের দুজনের কাছেই থাকব। আপনাদের এত চিন্তা করার দরকার নেই। আর দেখুন বিমানযোগে কানাডা পৌঁছাতে আর কতক্ষণই বা লাগে। আমি তো ভাবছি বছরে 1-2 বার আপনাদের দুজনকেও কানাডা ঘুরিয়ে নিয়ে যাব। বিমানে পৌঁছাতে মাত্র কয়েক ঘন্টা লাগবে। আপনারা দুজনও বাইরের জগৎটা দেখে নেবেন। ভাবুন তো মা, আপনি স্টাইলিশ সানগ্লাস পরে দারুণ ওয়েস্টার্ন পোশাকে টরন্টোর সুন্দর রাস্তায় হাঁটছেন, আর যখন কেউ জিজ্ঞাসা করবে ইনি কে, আর আমি গর্বের সঙ্গে বলবো ইনি আমার মা শ্রীমতী অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী লজ্জায় হেসে উঠলেন, আরে রাম রাম, আমি, আর তাও আবার বিদেশি পোশাক, লোকে কি বলবে? অমিত হেসে আবার বাবার দিকে তাকালো। আর আপনি বাবা, আপনি তো একদম নিখুঁত স্যুট প্যান্ট পরে কোনো বড় অফিসারের মতো দেখতে হবেন, হাতে লাঠি থাকবে আর পুরো মেজাজে কানাডায় ঘুরবেন। আর আমি সবাইকে খুব গর্বের সঙ্গে বলবো ইনি আমার বাবা শ্রী সুরেন্দর শর্মা। অমিতের এই কথাগুলো শুনে সুরেন্দর শর্মাজি অন্নপূর্ণা দেবীর দিকে একবার তাকালেন, তারপর জোর হেসে বললেন, শুনছো অন্নপূর্ণা, আমাদের ছেলে কেমন বড় বড় কথা বলে আমাদের ভুলিয়ে ফুসলিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্নপূর্ণা দেবীর চোখে জলের আর্দ্রতার মাঝে একটি কোমল হাসি ভেসে উঠল, আর তিনি ছেলের মাথায় স্নেহ ভরা হাত বোলালেন। ব্যাস, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব খোকা, তুই যেখানেই থাকিস সব সময় সুখী থাকিস, শান্তিতে থাকিস। অমিত ঝুঁকে মা ও বাবা দুজনেরই পায়ে হাত দিয়ে প্রণাম করল। মা বাবা, সেখানে পৌঁছেও আমি সর্বদা আপনাদের দুজনের সঙ্গে সংযুক্ত থাকব। আপনাদের কখনোই এমন মনে হবে না যে আপনাদের ছেলে দূরে কোথাও আছে, এটা আমার নিশ্চিত প্রতিশ্রুতি। হঠাৎই তার চোখ খুলে গেল এবং অতীতের স্মৃতিতে ডুবে থাকা অন্নপূর্ণা দেবী মুহূর্তে বাস্তবে ফিরে এলেন। অন্নপূর্ণা দেবী একটি গভীর ভারী শ্বাস নিলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, কত বড় বড় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল আমার আদরের ছেলে। রোজ কথা বলবো, তোমাদের কানাডা ঘুরিয়ে নিয়ে যাব। কোথায় গেল সেই সব প্রতিশ্রুতি? কোথায় গেল সেই সব কথা? এখন তো ওর ফোন পর্যন্ত আসে না। আমরাই যখন ফোন করি তখন কেবল এটাই উত্তর পাই, ব্যস্ত আছি মা, পরে কথা বলছি। কেমন এমন ব্যস্ত জীবন যেখানে নিজের মা বাবার সঙ্গে কথা বলার জন্যেও 2 মিনিট সময় বের হয় না।
অন্নপূর্ণাকে সামনে থাকা নিজের ছেলেদের ছবির দিকে তাকিয়ে ভাবলেন, এখন তো সেখানে সেই বিদেশের মেয়েকেই বিয়ে করে নিয়েছে, দুটো সন্তানও হলো, সেই সন্তানরাও বা আমাদের কি করে চিনবে, কে দিদিমা কে দাদু। একটি লম্বা শ্বাস তার বুকের ভার হালকা করার ব্যর্থ চেষ্টা করল। কি হলো অন্নপূর্ণা, কিসের চিন্তায় মগ্ন আমাদের সহধর্মিনী? সুরেন্দ্র শর্মাজির আওয়াজে তার ঘোর কাটল, আর তিনি অন্নপূর্ণাজির পাশে এসে বসলেন। তার কণ্ঠে চিরপরিচিত কৌতুক ছিল, কিন্তু চোখে উদ্বেগও ফুটে উঠছিল। অন্নপূর্ণাজি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন এবং ধীরে করে বললেন, কিছু না, শুধু অমিতের কথা মনে পড়ে গিয়েছিল। সুরেন্দ্র শর্মাজি হালকা হেসে বললেন, বুঝতে তো আমিও পেরেছিলাম, বড় ছেলের স্মৃতিতেই তো আমাদের অন্নপূর্ণাজির চোখ থেকে অশ্রু ঝরছে। আপনিও না? অন্নপূর্ণাজি কৃত্রিম বিরক্তি দেখালেন, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠেছিল। সব কথাকে কেবল হাসি তামাশায় উড়িয়ে দেন। সুরেন্দ্র শর্মাজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আরে যদি বড় ছেলে আমাদের থেকে দূরে চলেও যায় তো কি হলো, আমাদের ছোট ছেলে সুমন তো আমাদের কাছেই আছে না, যখনই মন খারাপ হয় আমরা ওর সঙ্গে দেখা করতে তো যাই। তারপর হঠাৎই তার কিছু মনে পড়ল। তিনি বললেন, আচ্ছা আমি তোমাকে জানাতে তো ভুলেই গিয়েছিলাম, যখন তুমি ধর্মসভায় গিয়েছিলে তখন সুমনের ফোন এসেছিল বেঙ্গালুরু থেকে। ছোট ছেলের নাম শুনেই অন্নপূর্ণা দেবীর বিবর্ণ চোখে যেন কেউ আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল। তার কণ্ঠে এক ভিন্ন উৎসাহ ও অধৈর্য ভরে গেল। আচ্ছা কি কথা হলো, কি বলছিল আমার খোকা? সুরেন্দ্র শর্মাজির মুখে একটি হালকা হাসি ভেসে উঠল। তুমি নিজেই কেন জিজ্ঞাসা করছো না ওকে? তিনি নিজের পকেট থেকে মোবাইল ফোন বের করে অন্নপূর্ণা দেবীর দিকে এগিয়ে দিলেন। এই নাও, কথা বলো, লাইনেই আছে। অন্নপূর্ণাজির কণ্ঠে পৃথিবীর সমস্ত মমতা সংকুচিত হয়ে এলো। সুমন খোকা, আমার সন্তান, কেমন আছিস তুই? সেখানে সব ভালো তো আছে? উল্টো দিক থেকে সুমনের উৎসাহী কণ্ঠস্বর এলো, মা আমি তো একদম চাঙ্গা আছি, আপনি আর বাবা বলুন, আপনারা দুজন কেমন আছেন? আমরাও একেবারে ঠিক আছি খোকা। মা আমি ভাবছিলাম যে এবার দীপাবলিতে বাড়ি আসব, আর হ্যাঁ তোমাদের দুজনের জন্য একটা খুব বড় আশ্চর্যজনক উপহারও আছে আমার কাছে। এটা শুনেই অন্নপূর্ণা দেবী আর সুরেন্দ্র শর্মাজি একে অপরের দিকে তাকালেন। দুজনের চোখেই হঠাৎ বিস্ময় আর কৌতূহল ফুটে উঠল। আশ্চর্যজনক উপহার? কেমন উপহার খোকা? অন্নপূর্ণাজি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন। কিন্তু ওদিক থেকে সুমন শুধু হাসল, সেটা তো আসার পরেই বলবো মা, এখন ধৈর্য ধরুন। দীপাবলি আসতে না আসতেই বাড়িতে হাসি খুশি ভরে গেল। অন্নপূর্ণাজি উঠোনে নকশা তৈরি করলেন, দরজার চৌকাঠে প্রদীপ জ্বালালেন। সুমন যখন উঠোনে প্রবেশ করল তখন তার হাতে ছিল একটি ছবি। সে ছবিটি মা বাবাকে দিতে দিতে বলল, দেখুন মা বাবা, এটাই আমার আশ্চর্যজনক উপহার। সুরেন্দ্র শর্মাজি চশমা ঠিক করলেন। ইনি কে খোকা? সুমন একটু লজ্জা পেল। মা বাবা, ইনি অঞ্জনা, আমার সঙ্গেই অফিসে কাজ করে, সুশিক্ষিতা, সংস্কারীও বটে। আমরা দুজন দুজনকে পছন্দ করি এবং বিবাহ করতে চাই, শুধু আপনাদের দুজনের অনুমতি চাই। অন্নপূর্ণা দেবী আর সুরেন্দ্র শর্মাজি কিছু মুহূর্তের জন্য হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ছবিতে মেয়েটির সরলতা, তার নিষ্পাপ মুখ এবং ছেলের আনন্দ দেখে দুজনের মন গলে গেল। অন্নপূর্ণা দেবী ছেলের কপালে চুম্বন করলেন। তোর আনন্দেই আমাদের আনন্দ আছে খোকা, আমরা তো রাজি। গ্রামের ছোট উঠোন আবার কলকাকলিতে ভরে উঠল। বড় ছেলের বিয়ে দেখার যে আশা মনে মনে রয়ে গিয়েছিল তা ছোট ছেলের বিয়েতে পূর্ণ হল। ধুমধাম করে বিবাহ হল। সুমন আর অঞ্জনার বিয়ে বেঙ্গালুরুর এক বড় হলে সম্পন্ন হল। দিন এভাবেই দ্রুত গতিতে কেটে গেল। সুমন আর অঞ্জনার বিয়ের ১.৫ বছর হতে চলল। একদিন সুমনের ফোন এলো, মা বাবা, একটা ভালো খবর আছে, অঞ্জনা মা হতে চলেছে, তোমাদের দুজনকে আসতেই হবে, আমাদের তোমাদের সাহায্য দরকার। এই খবর শুনেই অন্নপূর্ণা দেবীর চোখ আনন্দে ছলছল করে উঠল। এই বয়সে নিজের নাতি নাতনিকে কোলে খেলানোর চেয়ে বড় সুখ আর কী বা হতে পারত। সন্তান প্রসবের তারিখ কাছাকাছি আসতেই দুজন স্বামী স্ত্রী নিজেদের সব জিনিসপত্র গুছিয়ে বেঙ্গালুরুতে পৌঁছে গেলেন। অবশেষে সেই শুভ দিনও এলো, যখন অঞ্জনা একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। অন্নপূর্ণা দেবী যখন প্রথমবার নিজের নাতিকে কোলে নিলেন তখন তার মনে হলো যেন জগতের সমস্ত ধন সম্পদ তিনি লাভ করেছেন। তিনি নিজের সমস্ত মমতা আর ভালোবাসা সেই ছোট্ট প্রাণের ওপর উজাড় করে দিতে চাইলেন। পুত্রবধূ অঞ্জনার সেবায় অন্নপূর্ণাজি কোনো কমতি রাখলেন না। সকালে উঠে পুত্রবধূকে হালকা গরম দুধ দেওয়া, স্বাস্থ্যকর পানীয় তৈরি করা, সবার জন্য পুষ্টিকর খাবার প্রস্তুত করা এবং সেই ছোট্ট নাতির বাদামের তেল দিয়ে রোজ মালিশ করা, এই সব তার দৈনন্দিন কাজের অংশ ছিল। সুরেন্দ্র শর্মাজি তো নাতিকে দেখেই যেন ২০ বছর পিছনে ফিরে যেতেন। তাকে কোলে দোলাতে গিয়ে তার ঝুঁকে যাওয়া কোমর আবার সোজা হয়ে গেল।
অঞ্জনাও নিজের শাশুড়ির এই নিঃস্বার্থ সেবা আর মমতা দেখে আবেগপ্রবণ হয়ে যেত এবং প্রায়শই অন্নপূর্ণা দেবীর হাত ধরে বলতো, মা, যদি আপনি এখানে না থাকতেন তাহলে তো আমি কিছুই সামলাতে পারতাম না, আপনাকে ছাড়া আমার কি হতো। অন্নপূর্ণা দেবী কেবল ভালোবাসার হাসি হাসতেন। তার জন্য এটাই ছিল সবচেয়ে বড় শান্তি যে যদিও তার বড় ছেলে তার থেকে বহু দূরে চলে গেছে, তবুও ছোট ছেলের বাড়িতে তিনি সেই আপনতা আর সম্মান পাচ্ছেন যা তার বার্ধক্য শান্তিতে কাটানোর জন্য যথেষ্ট ছিল। নাতির 6 মাস হয়ে গেলে অন্নপূর্ণা দেবী আর সুরেন্দর শর্মাজি মনস্থির করলেন যে এবার কিছুদিন গ্রামের বাড়িতে ঘুরে আসা যাক। যদিও এখন তার মন নিজের ছোট্ট নাতিকে এক মুহূর্তের জন্যও দূরে রাখতে চাইত না, কিন্তু গ্রামের বাড়ির দেখভালও তো জরুরি ছিল। নাতির 6 মাস পূর্ণ হতেই দুজন আবার নিজের গ্রামে ফিরে এলেন এবং নিজেদের পুরনো জীবনে ব্যস্ত হলেন। যখনই পাড়াপড়শি কেউ তাদের সঙ্গে দেখা করতে আসত, তখন অন্নপূর্ণা দেবী ঘণ্টার পর ঘণ্টা কেবল নিজের নাতির কথাই বলতে থাকতেন। ওদিকে বেঙ্গালুরুতে অঞ্জনার একা সন্তানের দায়িত্ব সামলাতে সামলাতে ক্লান্তি আসছিল। সবেমাত্র কয়েক সপ্তাহ কেটেছিল যে একদিন আবার সুমনের ফোন এলো। মা, বাবা, এবার আপনারা ফিরে আসুন, এখানে অঞ্জনারও বাচ্চাকে সামলাতে অসুবিধা হচ্ছে, আর আমি তো বলি আপনারা এবার এখানেই থাকুন। সুরেন্দর শর্মাজি একটি ঠান্ডা শ্বাস নিলেন। খোকা, কয়েকদিনের কথা তো ঠিক ছিল, কিন্তু সব সময়ের জন্য সেখানে থাকা, আমার মানে হলো ওটা তো কেবল 2 কামরার ছোট ফ্ল্যাট, আমরা দুজন সেখানে থাকলে তোমাদের সমস্যা হবে। সুমন হেসে উত্তর দিল, আরে বাবা, কেমন সমস্যা, আমি সব চিন্তা করে নিয়েছি। আমরা গ্রামের বাড়িটা বিক্রি করে দেব, আর যে সামান্য কৃষি জমি আছে সেটাও বিক্রি করে দেব। সেই টাকা দিয়ে আমরা এখানে বেঙ্গালুরুতে একটি বড় ফ্ল্যাট কিনে নেব। যখন সবাই একসাথে এক ছাদের নিচে থাকবে তখন কারো কোনো অসুবিধা হবে না। সুরেন্দর শর্মাজি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন এবং একটি ঠান্ডা শ্বাস নিলেন। ঠিক আছে খোকা, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন করছি, এই বলে তিনি ফোন রেখে দিলেন। গ্রামের পৈতৃক ভিটা বিক্রি করার কথাটাই তার মনকে ভারাক্রান্ত করে তুলছিল। তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। গ্রামের সেই বাড়ি, সেই খোলা উঠোন, সেই ফসলের ক্ষেত, এই সব স্মৃতি ছেড়ে যাওয়া তার জন্য সহজ ছিল না। অন্নপূর্ণাজি চুপচাপ সুমন আর অঞ্জনার টিফিন প্যাক করে খাবার টেবিলে রাখলেন এবং তারপর সুরেন্দর শর্মাজির জন্য চা নিয়ে আবার নিজের ঘরে চলে এলেন। অন্নপূর্ণা, নিজের চা আনুনি? তিনি জিজ্ঞাসা করলেন। অন্নপূর্ণাজির মন অপমানে ভারী হয়ে উঠেছিল। তিনি মুখ দিয়ে তো কিছু বললেন না, কিন্তু তার ছলছল চোখ সুরেন্দর শর্মাজির নজর এড়াতে পারল না। সুরেন্দর শর্মাজি তাকে মনোযোগ দিয়ে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, কি হলো অন্নপূর্ণা, আজ আবার কেউ তোমার মন খারাপ করেছে? অন্নপূর্ণা দেবী তাড়াতাড়ি নিজের চোখ মুছলেন এবং নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করতে করতে মৃদু আওয়াজে বললেন, না, এমন কোনো কথা নয়, সেটা তো শুধু বৌমা বলছিল যে রোজ দেরি হয়ে যায়, আর সত্যিই তো বলছে, হয়তো এখন আমার কাছ থেকে আগের মতো চটজলদি কাজ হয় না। এটা শুনে সুরেন্দর শর্মাজির চোখে রাগ আর অসহায়তা একসাথে নেমে এলো। তিনি নিজের হাত বাড়িয়ে অন্নপূর্ণাজির কাঁধ চাপড়ালেন। সুমন সেখানেই দাঁড়িয়ে সব শুনতে থাকল। তার মুখে তালা লেগে গিয়েছিল। কি সে নিজের স্ত্রীকে আটকাতে পারত না? সব ভার তোমার কাঁধেই চাপিয়ে রেখেছে সবাই। অন্নপূর্ণা দেবী একটি ফ্যাকাশে ভাঙা হাসির সঙ্গে তার কথা কেটে দিলেন। আপনি যেতে দিন তো, এখন আমি কাকে কাকে বোঝাবো? নিজেদেরই তো সন্তান, শেষমেশ তাদের ছাড়া আমাদের আর আছেই বা কে? যদি দুটো কথা শুনিয়েও দেয় তো কি হয়েছে? সুরেন্দর শর্মাজি কিছু মুহূর্ত চুপ থাকলেন। তারপর তার কণ্ঠে ব্যথা ভরে গেল। অন্নপূর্ণা, তুমিও তো একজন মানুষ, কোনো মেশিন ন। এই বয়সেও তুমি সকাল থেকে রাত পর্যন্ত পুরো বাড়ির কাজ সামলাচ্ছ, রান্নাঘরে লেগে থাকো, তুমিও তো ক্লান্ত হয়ে যাও। কমপক্ষে পরিবর্তে দুটো মিষ্টি কথা আর একটু সম্মান তো পাওয়া উচিত। এটা কি কোনো উপায় হয় নিজের মা বাবার সঙ্গে কথা বলার? দাঁড়াও, আমি আজই এদের দুজনের সঙ্গে কথা বলছি। অন্নপূর্ণা দেবী সঙ্গে সঙ্গে তার হাত ধরলেন। বাসজি, চুপ থাকুন, কিছু বললে কথা আরও বেড়ে যাবে। আমি সব সামলে নেব, যেমন আজ পর্যন্ত সামলেছি। সুরেন্দর শর্মাজির চোখে জল এসে গেল। অন্নপূর্ণাজির কথা শুনে তিনি চুপ থাকলেন। চা জল খাবার খাওয়ার পর সুরেন্দর শর্মাজি অন্নপূর্ণাজিকে বললেন, অন্নপূর্ণা, আমি কিছুক্ষণ বাইরে যাচ্ছি, মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে, সেটা করিয়ে আনব, আর হ্যাঁ, ফল সবজিও নিয়ে আসব। তিনি কিছু টাকা নিলেন এবং বাড়ি থেকে বেরিয়ে গেলেন। অন্নপূর্ণাজি আবার ঘর গোছাতে লেগে পড়লেন। সোনুর বইপত্র ঠিক করলেন, বাসন ধুলেন আর কাপড় ভাঁজ করলেন। শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তিনি চুপচাপ কাজ করতে থাকলেন। দুপুর পর্যন্ত সুরেন্দর শর্মাজি ফিরলেন, কিন্তু তার মুখে ছিল বিষণ্ণতা। অন্নপূর্ণাজি মনোযোগ দিয়ে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, কি হলো, মুখটা কেন ঝুলিয়ে রেখেছ? সুরেন্দর শর্মাজি একটি গভীর শ্বাস নিলেন এবং বললেন,
অন্নপূর্ণা, এই মাত্র আমি গ্রামে আমার বন্ধু শঙ্করের সঙ্গে ফোন করেছিলাম। শুনে মনটা ভেঙে গেল। ওর স্ত্রী, তোমার বান্ধবী সুচরিতা, তার 1 সপ্তাহ আগে দেহান্ত হয়েছে, আর আমরা খবরও পেলাম না। অন্নপূর্ণাজির মুখ ফ্যাকাশে হয়ে গেল। হায় রাম, সুচরিতা! তার চোখ আবার ভিজে গেল। আমাদের উনি জানালেন কেন না? সুরেন্দর শর্মাজির কণ্ঠে রাগ আর ব্যথা ছিল। শঙ্কর বলল যে সে আমার নম্বরে ফোন করেছিল খবর দেওয়ার জন্য। আমার ফোন বন্ধ আসায় সে সুমনকে ফোন করে খবর দিয়েছিল, কিন্তু সুমন তো আমাদের কিছুই জানায়নি। সন্ধেবেলা যখন সুমন আর অঞ্জনা অফিস থেকে ফিরল, সুরেন্দর শর্মাজি সুমনকে প্রশ্ন করলেন, খোকা, শঙ্কর তোকে সুচরিতার দেহান্তের খবর দিয়েছিল, তো তুই আমাদের কেন জানাসনি? অঞ্জনা মাঝখানে উত্তর দিল, আরে যদি জানিয়ে দিত তাহলে আপনারা দুজন উঠে গ্রামে চলে যেতেন, তাহলে এখানের কাজের কি হতো? আমি চাকরি করি, সারা দিন অফিসে খাটি, তারপর বাড়ি এসে কি আমাকেও রান্না করতে হতো? অন্নপূর্ণাজি আর সুরেন্দর শর্মাজি যেন জোর ধাক্কা খেলেন। অঞ্জনার কথা শুনে তারা হতবম্ব হয়ে গেলেন। বৌমা, এ কেমন কথা বলছো তুমি? আত্মীয় স্বজন, সমাজের দুঃখ সুখে তো যেতে হয়। তুমি বাড়ির বউ, এই কথাটা তো তোমার বোঝা উচিত। আচ্ছা, বউ বলে কি করব? সব কাজটাজ ফেলে তো আর ঘরে বসে থাকতে পারবো না। এই কথাটা ভালো করে জেনে নিন, আমরা দুজন মিলেই রোজগার করি, তখনই তো বাড়ির খরচ চলছে। তাই চুপচাপ এখানেই থাকুন আর ঘর সামলান। এই কথা বলে পুত্রবধূ নিজের ঘরে চলে গেল এবং সুমনও চুপচাপ তার পিছনে চলে গেল। অন্নপূর্ণাজির মন আরও ভারী হয়ে গেল। 1 সপ্তাহ পর অন্নপূর্ণাজি আর সুরেন্দর শর্মাজির বিবাহ বার্ষিকী ছিল। অন্নপূর্ণাজি সকাল থেকে চুপ ছিলেন, মনমরা হয়ে রান্নাঘরে কাজ করতে থাকলেন। সুরেন্দর শর্মাজি তার মন খারাপ দেখতে পারলেন না। তিনি কাছে এলেন এবং বললেন, অন্নপূর্ণা, কেন আজ আমরা দুজন কোথাও ঘুরে আসি না? মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে চলি। তুমিও তো ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছ। আমারও মন আছে, এই বড় শহরে আমরাও একটু ঘুরে আসি। রাতে বাইরেই খাবার খাবো। অন্নপূর্ণাজির মুখে হালকা হাসি ভেসে উঠল। কিন্তু জি, বাচ্চাদের খাবার? আরে অন্নপূর্ণা, একদিন তো অঞ্জনা বৌমা সামলে নেবে, বেশি চিন্তা করার দরকার নেই। আজ সন্ধেবেলা চলি। সুরেন্দর শর্মাজি হেসে বললেন। সন্ধেবেলা অন্নপূর্ণাজি তার পছন্দের নীল শাড়ি পরলেন, ভালোভাবে তৈরি হলেন, আর সুরেন্দর শর্মাজি কুর্তা পাজামা পরে তৈরি হলেন। দুজন মাল্টিপ্লেক্সে পৌঁছালেন, একটি দারুণ সিনেমা দেখলেন এবং রাতে কাছের রেস্তোরাঁয় গরম গরম পছন্দের খাবারের আনন্দ নিলেন। অন্নপূর্ণাজির হাসি অনেক দিনের পর ফিরে এসেছিল। কত ভালো লাগছে আজ বাইরে বেরিয়ে, তিনি বললেন। মনে হচ্ছে যেন সেই পুরনো দিনগুলো ফিরে এসেছে। কিন্তু যখন রাত 10টায় তারা বাড়ি ফিরলেন, অঞ্জনা হইচই শুরু করে দিল। এটা কি মা, আপনারা রাত 10টায় বাড়ি ফিরছেন? আমি অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে এলাম, আর বাড়িতে রান্নাও আমাকে করতে হলো। অবশেষে কোথায় গিয়েছিলেন আপনারা? অন্নপূর্ণাজি ধীরে করে বললেন, সেটা অনেক দিন ধরে মন ছিল সিনেমা দেখার, তো তোমার শ্বশুরমশাই বললেন যে। আচ্ছা, সিনেমা দেখতে গিয়েছিলেন? অন্নপূর্ণাজির কথা পুরো হওয়ার আগেই অঞ্জনা খোঁচা দিয়ে বলল, হাজার হাজার টাকা বাইরে উড়িয়ে এলেন। আমরা এখানে দিনরাত খেটে মরি, আর আপনারা দুজন অযথা খরচ করতে থাকেন। সুরেন্দর শর্মাজির মুখ লাল হয়ে গেল। অযথা খরচ? যদি আমরা নিজেদের জন্য সামান্য কিছু টাকা খরচ করি, তো এটা অযথা খরচ হয়ে গেল। সুমন, কি বলছে তোর স্ত্রী? তোর কানে কি পৌঁছাচ্ছে না? সুমন একটি ঠান্ডা আওয়াজে উত্তর দিল, বাবা, অঞ্জনা কি ভুল বলেছে? আমরা দিনরাত এক করে টাকা রোজগার করছি, আর আপনারা দুজন বাড়ির কাজ ছেড়ে ঘুরতে বেরিয়ে গেলেন। গেলেন তো গেলেন, এত টাকাও খরচ করে ফেললেন। সুরেন্দর শর্মাজি একটি গভীর শ্বাস নিলেন এবং কাঁপতে থাকা শব্দে বললেন, ভুলে যেও না সুমন, এই বাড়িটা যেখানে তোমরা আরাম করছো আমারই টাকায় কেনা হয়েছে। নিজের সমস্ত জমি জায়গা বিক্রি করে তোমাদের জন্য এই শহরে বাড়ি নিলাম, যাতে বার্ধক্যে ছেলে পাশে থাকবে। আর আজ তোমাদের আমাদের 2 পয়সা খরচ করাও সহ্য হচ্ছে না। সুমন যেন নিজের চোখ নামিয়ে নিল, কিন্তু অঞ্জনা নিজের জায়গাতেই দাঁড়িয়ে রইল। নির্লজ্জভাবে চোখ পাকিয়ে বলল, তো কি হলো? টাকা লাগিয়েছেন তো থাকতেও তো পাচ্ছেন এই বাড়িতে, তবুও অভিযোগ করছেন। সুরেন্দর শর্মাজির ধৈর্য জবাব দিয়ে দিল। তিনি রেগে গিয়ে উঁচু স্বরে বললেন, না, থাকতে হবে না আমাদের এখানে। যদি এতই আপত্তি হয় আমাদের বাইরে বেরোনয়, তাহলে আমাদের টাকা ফিরিয়ে দাও, আমরা অন্য কোথাও থাকব। অঞ্জনার চোখে আগুন নেমে এলো। রাগে কাঁপতে কাঁপতে বলল, কোন টাকা? সেটা তো আপনারা নিজেদের ইচ্ছাই দিয়েছিলেন, আর এখন এই বাড়ি আমার নামে। তো এখন যেমন আমি চাইব, আপনাদের দুজনকেও তেমনই থাকতে হবে, বুঝলেন? অন্নপূর্ণাজির গলা থেকে কোনো শব্দ বের হলো না, শুধু চোখে জল ভেসে উঠল।
সুরেন্দর শর্মাজির গলা ধরে এলো, মানে রক্ত জল করা সব রোজগার করেছিলাম আমি। অঞ্জনা মুখ ঘুরিয়ে নিল। সুমন কিছু বলার সাহসই পেল না। দুজন নিজের ঘরে এমনভাবে চলে গেল যেন কোনো রায় শুনিয়ে আদালত বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণাজি আর সুরেন্দর শর্মাজি সেখানেই হল ঘরে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। শুনে অন্নপূর্ণাজির মন যেন ভেঙে গেল। না কোনো উত্তর দিলেন, না কোনো প্রশ্ন করলেন, শুধু মনের ভেতরে ভাঙতে থাকা অনুভব করলেন। তারা দুজনও নিজেদের ঘরে চলে এলেন। ঘরের দরজা বন্ধ হল তো যেন ভেতরের নীরবতা আরও গভীর হল। সুরেন্দর শর্মাজি বিছানায় বসতে বসতে লম্বা শ্বাস নিলেন। অন্নপূর্ণা, আমি তো কতক্ষণ ধরে বলছি এই দাসত্বের জীবনযাপনের চেয়ে ভালো যে চলো নিজের গ্রামে ফিরে যাই, অন্তত নিজের ইচ্ছায় তো বাঁচতে পারব। অন্নপূর্ণাজি একটি ফ্যাকাশে হাসি দিয়ে তাকে দেখলেন। কোথায় যাব গ্রামে? এখন তো আমাদের সেই বাড়িও নেই, জমিও বিক্রি করে দিয়েছি। সব কিছু তো আমরা সুমনের কথাতেই ছেড়েছিলাম। ভেবেছিলাম ছেলে পাশে থাকবে, বার্ধক্যে অবলম্বন হবে, কিন্তু দেখো সেই আজ কেমন কথা শুনিয়ে গেল। সুরেন্দর শর্মাজি কষ্ট করে রাগ সামলে নিয়ে বললেন, দাসত্ব তো এখন আর সহ্য হয় না অন্নপূর্ণা। পুত্রবধূর কাছ থেকে এমন কথা শুনতে হবে কখনো ভেবেছিলাম? কমপক্ষে সেখানে গ্রামে থাকলে এই দিন তো দেখতে হতো না। অন্নপূর্ণাজি চোখের কোণে জমে থাকা জল মুছলেন। ধীরে করে বললেন, সব ভুল তো আমারই জি। ভালোই তো ছিলাম গ্রামে, শান্তিতে জীবন কাটাচ্ছিলাম, কিন্তু আমি ছেলে নাতির ভালোবাসায় পড়ে আপনার সঙ্গে জেদ করলাম। সব বিক্রি করে শহরে যাই, একসঙ্গে থাকব, এটাই ভেবেছিলাম। কিন্তু এটা কি হলো আমাদের সঙ্গে? হ্যাঁ অন্নপূর্ণা, ভুল তো অনেক বড় করে ফেলেছি আমরা, আর আজ সেই এক ভুলের কারণে এই দিন দেখতে হচ্ছে। তুমি ঘরের কাজে পিষ্ট হতে থাকো, আমি বাইরে বাজারের ধুলো মাখি। তার ওপর পুত্রবধূ এক একটা পয়সার হিসাব এমনভাবে চায় যেন কোনো মালিক তার কর্মচারীকে প্রশ্ন করছে। কিন্তু এবার বাস অন্নপূর্ণা, আর সহ্য হয় না। অন্নপূর্ণাজি চুপ রইলেন। তার মাথা সুরেন্দর শর্মাজির কাঁধে ঝুঁকে পড়ল। ঘরে কিছু মুহূর্তের নীরবতা রইল। তারপর সুরেন্দর শর্মাজি বললেন, অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি, সকালে দেখব কি করা যায়। পরের দিন সকালে ঘড়িতে এখনো 6:45 বাজেনি যখন অঞ্জনার চিৎকার করা আওয়াজে সকালের নীরবতা ছিন্ন হল। সুমন, ওঠো আর দেখো, তোমার মা আজ আবার ব্রেকফাস্ট পর্যন্ত তৈরি করেনি। এটা তার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। আমাকে ইচ্ছে করে অফিসের জন্য দেরি করায় এই মহিলা। না তো সোনুর টিফিন প্যাক করা আছে। টিফিনের তো কথাই ছাড়ো, রান্নাঘরে এখনো পর্যন্ত কিছুই তৈরি হয়নি। আজ তো ইনি সীমা ছাড়িয়ে দিয়েছেন। অবশেষে ইনি নিজেকে ভাবেনটা কি? সে রাগে গজগজ করতে করতে অন্নপূর্ণাজি আর সুরেন্দর শর্মাজির ঘরের দিকে এগোলো। যেই সে দরজা খুলল তো এক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে গেল, আর তার পায়ের নিচের মাটি সরে গেল। ঘরটা পুরোপুরি খালি ছিল। না তো সেখানে অন্নপূর্ণা দেবী ছিলেন, না সুরেন্দর শর্মাজি। অঞ্জনার মুখ রাগে লাল হয়ে গেল। সে বুঝতেই পারল না যে তারা দুজন না বলে কখন আর কোথায় চলে যেতে পারেন। সে সঙ্গে সঙ্গে সুমনকে ডাক দিল। এই বিষয়ে তারও কোনো খবর ছিল না। সুমন ঘাবড়ে গিয়ে নিজের বাবার নম্বরে ফোন করল, কিন্তু তিনি ফোন ধরলেন না। অঞ্জনা মাথা ধরে সোফার ওপর ধপ করে বসে পড়ল, এটা ভেবে যে এখন সকাল সকাল বাড়ির সব কাজ তাকেই সামলাতে হবে। এদিকে অন্যদিকে অন্নপূর্ণাজি আর সুরেন্দর শর্মাজি সকালের প্রথম বাস ধরে নিজেদের গ্রামে পৌঁছে গিয়েছিলেন। সূর্যের প্রথম কিরণ সেই মাটিকে চুম্বন করছিল, যেটিকে ছাড়ার কষ্ট আজও তাদের বুকে কাঁটার মতো মিথত। বাসস্ট্যান্ড থেকে নেমে তারা সরাসরি নিজেদের পুরনো বন্ধু শঙ্করের বাড়িতে পৌঁছালেন, যার স্ত্রী সুচরিতার কিছুদিন আগেই দেহান্ত হয়েছিল। সুরেন্দর শর্মাজি নিজের বন্ধুর সঙ্গে দেখা করে তার স্ত্রীর দেহান্তে গভীর দুঃখ জানালেন। শঙ্করের পুত্রবধূ সঙ্গে সঙ্গে তাদের জন্য চা জল খাবার নিয়ে এলো। কিছুক্ষণ পরেই সে খুব ভালোবাসা আর আপনতা দিয়ে খাবার তৈরি করল এবং দুজনের সামনে পরিবেশন করল। অন্নপূর্ণাজি আর সুরেন্দর শর্মাজি দেখলেন যে শঙ্করের পুত্রবধূ কত দ্রুততার সঙ্গে সব কাজ করছে। তার হাসি খুশি মুখ আর নিজের শ্বশুরের প্রতি তার সম্মান দেখে অন্নপূর্ণাজির মন ভরে এলো। বৌমা তো খুব সুস্বাদু খাবার তৈরি করেছে, সুরেন্দর শর্মাজি প্রশংসা করতে করতে বললেন। আজ তো যেন শরীর মন তৃপ্ত হয়ে গেল। শঙ্করজি হাসলেন, আমার বৌমা তো লক্ষ লক্ষের মধ্যে একজন সুরেন্দর। আমার ছেলে আর বৌমা দুজনেই আমার খুব সেবা করে। সুচরিতা যখন শেষের 2 মাস বিছানায় ছিল তখন এই দুজন তার সেবায় দিনকে দিন আর রাতকে রাত মনে করেনি। এমন ছেলে পুত্রবধূ তো ভাগ্য করেই পাওয়া যায়। বৌমা তো খুব সুস্বাদু খাবার তৈরি করেছে, সুরেন্দর শর্মাজি প্রশংসা করতে করতে বললেন।
আজ তো যেন শরীর মন তৃপ্ত হয়ে গেল। শঙ্করজি হাসলেন। আমার বৌমা তো লক্ষ লক্ষের মধ্যে একজন সুরেন্দর। আমার ছেলে আর বৌমা দুজনেই আমার খুব সেবা করে। সুচরিতা যখন শেষের 2 মাস বিছানায় ছিল, তখন এই দুজন তার সেবায় দিনকে দিন আর রাতকে রাত মনে করেনি। এমন ছেলে পুত্রবধূ তো ভাগ্য করেই পাওয়া যায়। এটা শুনেই সুরেন্দর শর্মাজির অঞ্জনার বিষে মেশানো কথাগুলি মনে পড়ে গেল। তার চোখ আপনা আপনি ভিজে গেল। অন্নপূর্ণাজিও চুপ করে নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। কি কথা সুরেন্দার? শঙ্করজি চিন্তা করে জিজ্ঞাসা করলেন, সব ঠিক তো আছে? সুরেন্দার শর্মাজি নিজের ঘরের কথা বাইরে বলতে চাইছিলেন না, কিন্তু যখন বন্ধু বারবার অনুরোধ করলেন তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি রুদ্ধ কণ্ঠে সব গল্প বলে শোনালেন, কিভাবে ছেলেপুত্রবধূ চালাকি করে তার সব জমাপুঁজি আর সম্পত্তি নিজেদের নামে করিয়ে নিয়েছে, এবং এর পরেও তাদেরকে রোজ কথা শুনতে হয় আর অপমানিত হতে হয়। কিভাবে পৈতৃক ভিটাও তারা বিক্রি করিয়ে নিজেদের নামে ফ্ল্যাট নিয়ে নিয়েছে, আর এখন তারা মালিক সেজে তাদের ওপর হুকুম চালায়। এইসব বলতে বলতে সুরেন্দর শর্মাজির গলা ধরে এলো। শঙ্করজি স্তব্ধ হয়ে সব শুনতে থাকলেন। কিছু মুহূর্তে নীরবতার পর তিনি বললেন, সুরেন্দর, তুমি জীবনে কখনো হার মানোনি, তো এখন কেমন করে সাহস হারালে? এই দেশে আইন বলেও তো একটা জিনিস হয়। আমি এখনই তোমাকে আমার ছেলের সঙ্গে দেখা করাচ্ছি। তুমি তো জানোই আমার ছেলের শহরের নামকরা উকিল বিনয়। সেই বাড়িটা তোমার রক্তজলের রোজগারে কেনা হয়েছিল। ওরা তোমাকে এইভাবে গৃহহীন করতে পারে না। শঙ্করজি তখনই নিজের ছেলে বিনয়কে ডেকে পাঠালেন। বিনয় যেই সুরেন্দর শর্মাজি আর অন্নপূর্ণাজির পুরো গল্প জানতে পারল, তার হুঁশ উড়ে গেল। কাকা, কাকি, আপনারা দুজন একদম চিন্তা করবেন না। আপনাদের সঙ্গে যা হয়েছে তা শুধু একটি অবিচার নয়, বরং একটি খুব বড় আইনি অপরাধ। কারো রক্তজলে রোজবারে অন্য কেউ এভাবে কেমন করে দখল করতে পারে? আমি এমন অনেক মামলা দেখেছি আর লড়েছি। আপনারা শুধু আমাকে এইটা বলুন যে গ্রামের বাড়ি আর জমি বিক্রি করে যে টাকা এসেছিল সেটা কার অ্যাকাউন্টে এবং কিভাবে ট্রান্সফার করা হয়েছিল। সুরেন্দর শর্মাজি বাড়ি বিক্রি করা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হওয়া পর্যন্ত সব কথা একে একে তাকে বললেন। বিনয়ের প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনল, আর তারপর বলল, আপনারা দুজনের এইটা জেনে সান্ত্বনা হবে যে বয়স্ক মা বাবাকে ছেলেপুত্রবধূ এইভাবে গৃহহীন করতে পারে না। আইনে স্পষ্ট আছে, যদি মা বাবা নিজের সম্পত্তি ছেলেকে দিয়েছেন আর সেই যদি তাদের দেখভাল না করে, তবে সেই সম্পত্তি ফিরিয়ে নিতে পারে। আর যদি ধোঁকা দিয়ে সই করানো হয়ে থাকে, তবে কেস আরও মজবুত। এবার আপনারা শুধু সাহস হারাবেন না। অন্নপূর্ণাজির চোখ ছলছল করে উঠল। খোকা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। শুধু ন্যায় এনে দাও, এর চেয়ে বেশি কিছু চাই না আমাদের। পরের দিনই সুরেন্দর শর্মাজি আর অন্নপূর্ণা দেবী শহরে ফিরে এলেন। রবিবার ছিল। বাড়ির দরজা খুলতেই ভেতর থেকে অঞ্জনার কর্কশ আওয়াজ এলো। কোথায় ছিলেন আপনারা? না বলে কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? গতকাল থেকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সব কাজ আমার উপর ফেলে চলে যান। কোনো উত্তর আছে আপনাদের কাছে? সুরেন্দর শর্মাজি একবারও চোখ তুলে দেখলেন না। সুমনও ভেতর থেকে বেরিয়ে এলো, কপালে ভাঁজ, রাগে লাল। বাবা, কতবার বলেছি, যদি এই বাড়িতে থাকতে হয় তো আমাদের নিয়ম মেনে থাকুন। এই বাড়িটা কোনো সরাইখানা নয় যে যখন খুশি চলে গেলেন, যখন খুশি ফিরে এলেন। আমরা এখানে আপনাদের কর্মচারী নই। অন্নপূর্ণা দেবী পাথরের মতো চোখে ছেলের দিকে দেখলেন। মনে অনেক কিছু বলার ছিল, কিন্তু শব্দ সেখানেই দমধন্ধ হয়ে গেল। সুরেন্দর শর্মাজি একটা লম্বা শ্বাস নিলেন। কিছু না বলে তিনি ঘরে গেলেন, 2টো ব্যাগ বার করলেন এবং চুপচাপ নিজের সব কাপড় আর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিলেন। বাড়ি থেকে বেরোনোর সময় দুজনে একবারও পিছন ফিরে দেখলেন না। সুমন আর রঞ্জনা চিৎকার করতেই থাকলো, আরে শুনুন তো, কোথায় যাচ্ছেন? এইভাবে কেমন করে চলে যাবেন? কিন্তু এখন সেই আওয়াজগুলো দেয়ালে ধাক্কা খেয়ে রইল। সুরেন্দ্র শর্মাজি আর অন্নপূর্ণা দেবী বাড়ির চৌখাট পার হয়ে বেরিয়ে গেলেন। বিকেল হতে না হতেই সুমন আর রঞ্জনা নিজেদের চিন্তায় ডুবে বসেছিল। তখনই মোবাইল বাজল। স্ক্রিনে অচেনা নম্বর। সুমন কল রিসিভ করল। হ্যাঁ। ওদিক থেকে কড়া আওয়াজ এলো, মিস্টার সুমন, আমরা লোকাল পুলিশ স্টেশন থেকে বলছি। আপনার আর আপনার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। আগামীকাল সকাল 11টার মধ্যে থানায় হাজিরা দিন, নয়তো পুলিশ আপনার বাড়ি এসে গ্রেপ্তার করবে। শুনেই সুমনের পায়ের নিচের মাটি সরে গেল। অঞ্জনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি হলো? সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল। সুমনের গলা জড়িয়ে গেল। পুলিশে অভিযোগ দায়ের করেছে ওরা। সেই ঘাবড়ানোর মধ্যেই সে নিজের বন্ধুকে নিয়ে শহরের নামকরা উকিলের অফিসে পৌঁছল। পুরো ঘটনা খুলে বলল যে কিভাবে বাড়ি বিক্রি করানো হলো, সই করানো হলো, অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করানো হলো। উকিল ফাইল বন্ধ করলেন আর তীরের মতো একটি কথা বললেন, মিস্টার সুমন, এটা সরাসরি প্রতারণার মামলা। আপনার বাবা যদি দৃঢ় সংকল্প করে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনি চাইলেও বাঁচতে পারবেন না। প্রমাণ আপনার বিরুদ্ধে কথা বলবে আর পুলিশ আপনাকে টেনে নিয়ে যাবে।
বুদ্ধিমানের কাজ এটাই যে সঙ্গে সঙ্গে নিজের মা বাবার সঙ্গে সমঝোতা করে নিন, যে কোনো মূল্যে, আর যাদের হক সেটা চুপচাপ তাদের ফিরিয়ে দিন, নয়তো এই মামলা আপনার জীবন বরবাদ করে দেবে। সুমনের কপালে ঘাম দেখা দিল। অঞ্জনাও ঘাবড়ে গিয়েছিল। তারা যেটা ভাবছিল যে বুড়ো মা বাবা তো আর কিছু করতে পারবে না, তাদের সেই ভুল ধারণা ভেঙে গেল। আর কিছুক্ষণ পরেই সুমন আর অঞ্জনা দিশেহারা হয়ে গ্রামে পৌঁছল। দু একজনের কাছে জিজ্ঞাসা করে তারা জানতে পারল যে তাদের মা বাবা শঙ্করজির বাড়িতে আছেন। দেরি না করে তারা দুজন সেখানে পৌঁছল। সুরেন্দর শর্মাজি ভাড়া বাড়িতে থাকার জন্য কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন। সুমন ছুটে গিয়ে সুরেন্দর শর্মাজির পায়ে পড়ে গেল। বাবা, ক্ষমা করে দিন, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। সুমনের আওয়াজ কাঁপছিল, থেমে থেমে বেরোচ্ছিল। আপনি আমাদের সঙ্গে আবার বাড়ি চলুন, এখন আপনার কোনো কষ্ট হবে না, কেউ আপনার হাতে কাজও করাবে না। কাকি, আপনি যা চাইবেন সেটাই হবে। আপনি বাইরে ঘুরুন, যত টাকা খুশি খরচ করুন। বাবা, শুধু অভিযোগটা তুলে নিন। অঞ্জনাও কাঁপতে থাকা গলায় বলে উঠল, মা, আমরা আপনাদের ছাড়া অসম্পূর্ণ, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমি কসম খাচ্ছি, এবার আর কখনো কোনো খারাপ ব্যবহার হবে না। আপনারা চলুন আমাদের সঙ্গে, সেই বাড়ির আর আমাদের আপনাদের দরকার মা। সুরেন্দর শর্মাজি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর ধীরে কিন্তু স্পষ্ট শব্দে বললেন, খোকা, একবার তোমার উপর ভরসা করে সব কিছু হারিয়েছি, এবার আর সেই ভুল করব না। এখন না তোমার কথা শুনতে চাই, না তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি। আমাদের শুধু আমাদের হক চাই। আমাদের কাছ থেকে যা নিয়েছ সেই টাকা ফেরত দাও, তারপর যেখানে মন চায় সেখানে থাকো, যেমন খুশি বাঁচো। না বাবা, এমন করবেন না, আমরা আপনারই সন্তান, আমাদের মন থেকে ক্ষমা করে দিন না। কিন্তু তখনই বারান্দার কোণে দাঁড়িয়ে থাকা বিনয়, শঙ্করজির ছেলে এবং তাদের উকিল এগিয়ে এলেন। তিনি কড়া আওয়াজে বললেন, দেখুন, ক্ষমা চাওয়ায় কিছু হবে না। তোমরা দুজন প্রতারণা করেছ নিজেদের মা বাবার সঙ্গে। এখন যদি সত্যিই জেল থেকে বাঁচতে চাও তো যত টাকা এদের কাছ থেকে নিয়েছ সব ফিরিয়ে দাও, নয়তো মামলা তো কোর্টে যাবেই। আমার কাছে তোমাদের বিরুদ্ধে এমন এমন প্রমাণ আছে যে পুলিশ তোমাদের গলা ধরে হাজত পর্যন্ত পৌঁছাবে। তোমাদের ওপর প্রতারণার এমন সব ধারা লাগবে যে বছরের পর বছর জেলের গারদের পিছনে পচতে থাকবে। সুমনের মাথা ঝুঁকে গেল। সে কাঁপতে থাকা গলায় বলল, কিন্তু টাকা তো আমার কাছে নেই, এত টাকা আমি কোথা থেকে আনব? মা, আপনি তো আমাদের ওপর দয়া করুন। তখনই উকিল বললেন, এটা তোমার সমস্যা সুমন, টাকা কোথা থেকে আসবে সেটা তোমাকে ভাবতে হবে। সে তুমি সেই বাড়ি বিক্রি করো, নিজের গাড়ি বিক্রি করো, কারো কাছ থেকে ঋণ নাও বা ভিক্ষা চাও, এতে আমাদের কোনো মানে নেই। আর কৃতজ্ঞ থাকো যে কাকাজি এত বছরের সুদের দাবি করেননি, নয়তো অঙ্কটা এত হয়ে যেত যে তোমাদের 7 প্রজন্ম শোধ করতে পারত না। এখন সিদ্ধান্ত তোমার হাতে, টাকা ফিরিয়ে দিয়ে সম্মানের সঙ্গে বাঁচবে নাকি নিজের বাকি জীবন জেলের গারদের পিছনে পচবে। এটা শুনেই সুমনের পায়ের নিচের মাটি সরে গেল। সে কেঁদে বলল, না না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার একটি পয়সা কড়ায় গণ্ডায় ফিরিয়ে দেব। বাবা, শুধু এই অভিযোগটা তুলে নিন, আমার জীবন বরবাদ হয়ে যাবে। নিজের ছেলেকে এই অবস্থায় দেখে অন্নপূর্ণা দেবী আর সুরেন্দর শর্মাজির চোখেও জল ভরে এলো। কিন্তু বিনয় দুটুক শব্দে বললেন, মৌখিক প্রতিশ্রুতির উপর এখন কোনো আস্থা রাখা হবে না। যা কিছু বলার আছে এই কাগজে লিখে দাও, আর যদি দেওয়া সময়ের মধ্যে টাকা ফেরত না দাও তো এই ক্ষমাপত্রেরও কোনো মানে থাকবে না। সুমন কাঁপতে থাকা হাতে সেই কাগজে লিখল, আমি সুমন কুমার এটা স্বীকার করছি যে আমি আমার মা বাবা শ্রী সুরেন্দর শর্মা এবং শ্রীমতী অন্নপূর্ণা দেবীর কাছ থেকে 80 লক্ষ টাকার রাশি নিয়েছিলাম, যা আমি আগামী 1 মাসের মধ্যে পুরোপুরি ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করছি। যদি আমি এটা করতে ব্যর্থ হই তবে আমি যে কোনো আইনি কার্যাবলীর জন্য সম্পূর্ণভাবে উত্তরদায়ী থাকব। 1 মাস কোনো মতে কাটল। নিজের গলার ওপর ঝুলে থাকা আইনের তলোয়ারের ভয়ে সুমন আর অঞ্জনাকে বাধ্য হয়ে নিজেদের সেই বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করতে হলো, যেটিকে তারা বড় অহংকার করে নিজেদের বাবার টাকায় তৈরি করেছিল। সুরেন্দর শর্মাজির রক্তজলের রোজগারের একটি টাকা তার অ্যাকাউন্টে ফিরে এসেছিল। গ্রামে ফিরে সুরেন্দর শর্মাজি সেই টাকা দিয়েই একটি ছোট পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি কিনে নিলেন। একটি এমন ঘর যা যদিও ছোট ছিল কিন্তু তাদেরকে শান্তি আর সুখের জীবন দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাকি থাকা টাকা তিনি নিজের ভবিষ্যতের জন্য ব্যাংকে সুরক্ষিত জমা করিয়ে দিলেন, যাতে বার্ধক্যে তাকে কারো কাছে হাত পাততে না হয়।
এখানে গ্রামে শহরের মতো চাকচিক্য ছিল না, কিন্তু এখানে সম্মান ছিল, শান্তি ছিল আর আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার গর্ব ছিল। এখানে তাদেরকে কেউ খোঁটা দিত না, কেউ চোখ দেখাতো না। এখানে তারা নিজেদের ইচ্ছের মালিক ছিলেন। এখন তারা বাকি জীবন নিজেদের শর্তে বাঁচছিলেন। নিজেদের বাড়িতে দুজন বৃদ্ধের মনে আজ আবার বাঁচার উৎসাহ ফিরে এসেছিল, কারণ এখন তাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি ছিল তাদের স্বাধীনতা।